শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস করব। শ্রেণী হলো সপ্তম। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসের যে অংশটা আছে তার ভিতরে একটা অধ্যায়, দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আমরা এই দশম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আর এতদিন নিশ্চয় তোমরা বইয়ের ভিতরে যে সমস্ত কথাবার্তা আছে সেগুলো নিশ্চয় তোমরা পড়ে ফেলছো। আর এর আগেও আমাদের যে সমস্ত ক্লাস হয়েছে সেখানে বইয়ের ভিতরের যে তত্ত্ব কথাগুলো আছে সেগুলো হয়তো তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। তো এখন আমরা একটু সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে, সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, তারপরে প্রশ্ন কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে সম্পূর্ণ মার্ক পাওয়া যায়, আমরা এই বিষয়টা নিয়ে তোমাদের একটু আলোচনা করব। তো নিশ্চয়ই বইয়ের ভিতরটা তোমরা পড়ে অনেকেই বুঝে ফেলছো। এখন দেখো, সেই আলোকে আমরা সৃজনশীল প্রশ্ন লিখে সমাধান করতেছি। তো আমরা একটা প্রশ্ন দাঁড় করালাম। দেখো, প্রশ্নটা হলো, কবির, সপ্তম শ্রেণীর ছাত্র কবির তার মামার বাড়ি থেকে একটি দণ্ডচুম্বক নিয়ে এসেছে। সে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করল। আরেকবার বলি, কবির তার মামার বাড়ি থেকে একটি দণ্ডচুম্বক নিয়ে এসেছে। সে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক তৈরি করলো ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করলো। তাহলে কবির হলো তার মামার বাড়ি থেকে একটি দণ্ডচুম্বক নিয়ে এসেছে, সে ঘর্ষণ প্রক্রিয়ায় আরেকটি দণ্ডচুম্বক তৈরি করলো এবং বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করলো। এটা ছিল আমাদের উদ্দীপকের ঘটনা। এখন প্রশ্নগুলো হলো, দেখো, ক নম্বর প্রশ্ন, স্থির তড়িৎ কাকে বলে? ক নম্বর প্রশ্ন হলো, স্থির তড়িৎ কাকে বলে? ক নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় ব্যাখ্যা করে? বৈদ্যুতিক বাল্ব, আমরা জানি যে বৈদ্যুতিক বাল্ব আলো দেয়, তাহলে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হলো, প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো। প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী, প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ দ্বিতীয় প্রক্রিয়ায় তথা বৈদ্যুতিক প্রক্রিয়ায় যে চুম্বকটা তৈরি করছে সেই চুম্বকটা এর চুম্বক খুব শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী। এই উক্তিটি আমাদের বিশ্লেষণ করতে হবে। তো আমরা তাহলে প্রশ্ন কি লেখা আছে সেগুলো আমরা বললাম। আমরা এখন ক নম্বর প্রশ্নটা হলো, দেখো, আমরা প্রশ্নগুলো কিভাবে সমাধান করি সেটা একটু খেয়াল করো। সেটা হলো, আমাদের ক নম্বর প্রশ্ন হলো, স্থির তড়িৎ কাকে বলে? দেখো, স্থির তড়িৎ কাকে বলে? তাহলে স্থির তড়িৎ যে তড়িৎ তার সৃষ্ট স্থানে আবদ্ধ থাকে বা সৃষ্ট স্থানেই থাকে, যে তড়িৎ তার সৃষ্ট স্থানে স্থির থাকে, যে তড়িৎ তার সৃষ্ট স্থানে স্থির থাকে, অর্থাৎ যা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না তাকে স্থির তড়িৎ বলে। স্থির তড়িৎ বলে। তাহলে স্থির তড়িতের সংজ্ঞাটা আমরা দেখো, যে স্থির তড়িৎ হলো যে তড়িৎ তার উৎপত্তির স্থানে স্থির থাকে, অর্থাৎ যেখানে সৃষ্টি হয় যে তড়িৎ তার সৃষ্ট স্থানে স্থির থাকে
অর্থাৎ যা কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না বা এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয় না তাকে স্থির তড়িৎ বলা হয়। তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই প্রশ্নগুলো দেখো, স্থির তড়িৎ সৃষ্টি হয় কিন্তু দুটি বস্তুর ঘর্ষণের কারণে। স্থির তড়িৎ সৃষ্টি হয় মূলত দুটি বস্তুর ঘর্ষণের কারণে। তাহলে এটা যে স্থানে সৃষ্টি হয়, আমরা যদি এরকম কোনো বস্তুকে ঘর্ষণ করি, অর্থাৎ একটা বস্তু আর আরেকটা বস্তুকে ঘর্ষণ করি, সেখানে স্থির তড়িতের সৃষ্টি হয়। এরকম ঘর্ষণ করলে স্থির তড়িতের সৃষ্টি হয়। এই তড়িৎ কিন্তু তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, যার কারণে এখানে যেখানে সৃষ্টি হয় সেখানেই থেকে যায়। তো এই কারণে এই তড়িৎটাকে আমরা স্থির তড়িৎ বলা হয়। তাহলে সংজ্ঞাটা হলো, যে তড়িৎ তার সৃষ্ট স্থানে স্থির থাকে বা আবদ্ধ থাকে, অর্থাৎ যা কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় না, তাকে স্থির তড়িৎ বলা হয়। তাহলে সংজ্ঞাটা বুঝতে পারছো, যে তড়িৎ তার সৃষ্ট স্থানেই আবদ্ধ থাকে বা যেখানে সৃষ্টি হয় সেখানেই আবদ্ধ থাকে, কোনো পরিবাহীর মাধ্যমে বা পদার্থের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় না, কোনো পদার্থের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় না বা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, তাকে স্থির তড়িৎ বলা হয়। তাহলে ক নম্বর হয়ে গেল। আমাদের খ নম্বর প্রশ্ন হলো, তাহলে কটা আমরা বুঝে দিচ্ছি। খ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়। খ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়। বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়। বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা বৈদ্যুতিক বাল্বের সাথে সবাই কিন্তু পরিচিত। এখানে একটা বৈদ্যুতিক বাল্ব, দেখো আমরা বৈদ্যুতিক বাল্বের সাথে সবাই পরিচিত। তো এটা একটা বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্ব একটা কাঁচ নির্মিত পাত্র। এটা বায়ুশূন্য অবস্থায় থাকে বা এর ভিতরে নিষ্ক্রিয় গ্যাস থাকে। এটা একটা বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্বের ভিতরে এটা একটা কাঁচ নির্মিত পাত্র। তো এটা থাকে বায়ুশূন্য অবস্থায় বা এর ভিতরে আছে নিষ্ক্রিয় গ্যাস। বায়ুশূন্য অবস্থায় নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস বলতে হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত গ্যাস আছে। খেয়াল করো, তাহলে বৈদ্যুতিক বাল্ব সম্পর্কে আমরা সবাই জানি। বৈদ্যুতিক বাল্বের সাথে আমরা পরিচিত। বৈদ্যুতিক বাল্বের একটা কাঁচ নির্মিত পাত্র। এটা বায়ুশূন্য অবস্থায় বা এর ভিতরে আছে নিষ্ক্রিয় গ্যাস এবং এই তারের ভিতর দিয়ে এরকমভাবে দুটা মোটা তার ঢুকানো হয় এবং তারের ভিতরে এই মোটা তারটা অপর একটা কুণ্ডলী পেছানো তারের মধ্যে যুক্ত থাকে। অর্থাৎ একটা একটা শক্তর ধাতু, যেটা একাধিক ধাতুর মিশ্রণে তৈরি। এই ট্যাংস্টেনের একটি এরকম একটা তার ঝোলানো থাকে, যাকে কুণ্ডলী বলা হয়। কি বলা হয়? যাকে কুণ্ডলী বলা হয়। এই কুণ্ডলী যখন আমরা এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত করি, দেখো আমরা আরেকটা বাল্ব একটু এঁকে ফেললাম। তাহলে এরকম দুটো তারের মাধ্যমে আমরা যখন তড়িৎ প্রবাহিত করি, এই বাল্বের এখানে দুটো মোটা তার বাল্বের মুখের ভিতর দিয়ে এর ভিতরে ঢুকানো হয়। এই বাল্বের ভিতরে আসে নিষ্ক্রিয় গ্যাস এবং এই মোটা তার অপর দুটি তারের সাথে যুক্ত থাকে এবং সেই তারের সাথে ট্যাংস্টেন একটি সংকর ধাতুর তৈরি একটি কুণ্ডলী পাকানো তার থাকে, যাকে বলা হয় ফিলামেন্ট। কি বলা হয়? ফিলামেন্ট বলা হয়। এটার নাম হলো ফিলামেন্ট। অর্থাৎ বাল্বের ভিতরে ট্যাংস্টেনের সংকর ধাতুর তৈরি একটি মুড়ানো তার বা পেঁচানো তার, এই তারটা এরকমভাবে পেঁচানো
ফিলামেন্ট। তো যখন এই কারেন্ট দিলে এই ফিলামেন্টের ভিতর দিয়ে কারেন্ট যখন যায়, এটা তার প্রসার থাকার কারণে কারেন্ট প্রসারটা বাধা পায়। অর্থাৎ এই ফিলামেন্ট হলো রোধ সৃষ্টি করে, কারেন্টে যে বাধা দেয়, ফলে তারটা গরম হয়। গরম হয়ে প্রচন্ড গরম হয়। গরম হয়ে তারটা প্রথমে একটু লাল হয়, তারপরে হলুদ হয়ে যায় এবং এর ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাস উত্তপ্ত হয়ে এই তারটা যে হলুদ হয়ে গেল সেই আলোটা বিকিরণ করে। তাহলে এই বৈদ্যুতিক বাল্ব কিন্তু এইভাবে আলো ছড়িয়ে দেয়। তাহলে আরেকবার বলি যে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়। আমরা বৈদ্যুতিক বাল্বের সাথে সবাই পরিচিত, দুটি মোটা তার এই বাল্বের ভিতরে প্রবেশ করানো থাকে। বাল্বটি থাকে বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পরিপূর্ণ। সেক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হতে পারে। তো অনেক সময় এই হিলিয়াম, নিয়ন, আর্গন এই সমস্ত গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। তো এই বাল্বের ভিতরে দুটা মোটা তারের মাধ্যমে কারেন্টকে প্রবাহিত করা হয় এবং এই মোটা তারের মাথায় একটি ফিলামেন্ট যুক্ত থাকে, যেটা হলো ট্যাংস্টেন ধাতুর তৈরি। ট্যাংস্টেন একটা সংকর ধাতু দিয়ে তার পেছনে একটা কুণ্ডলী তৈরি করা হয়, যার মাথায় ফিলামেন্ট। যখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, হলে এই ফিলামেন্টটা এরকম পেছানো থাকার কারণে কারেন্টে যেতে বাধা প্রদান করে, ফলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ প্রচন্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপের কারণে এটা গরম হয়। গরম হয়ে এটা প্রথমে লাল, তারপরে হলুদ আকৃতির হয়ে যায় এবং ভিতরে গ্যাস উত্তপ্ত হয়। আর এই গ্যাস উত্তপ্ত হয়ে ওই হলুদ আলোকে চারপাশে বিকিরণ করে। এইভাবে বৈদ্যুতিক বাল্ব আলো ছড়ায়। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়। আমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল। গ নম্বর প্রশ্ন হলো প্রথম চৌম্বকটি তৈরি করার কৌশল। গ নম্বর প্রশ্নটি হলো প্রথম চৌম্বক তৈরি করার কৌশল। প্রথম চৌম্বক তৈরি করার কৌশল। আচ্ছা, তাহলে প্রথম চৌম্বক তৈরি করার কৌশল বর্ণনা করো। দেখো, প্রথম চৌম্বকটা তৈরি করা হয়েছিল এটা ঘর্ষণ পদ্ধতিতে। প্রথম চৌম্বকটা তৈরি করা হয়েছিল ঘর্ষণ পদ্ধতিতে। তো তার আগে তোমার জানতে হবে চৌম্বক পদার্থ কি। চৌম্বক পদার্থ কি? তাহলে আমরা এখানে চৌম্বক পদার্থের একটা সংজ্ঞা দিই, যেটা তোমার পথে সংজ্ঞা আসতে পারে। চৌম্বক পদার্থ তাহলে যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে বা যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাকে চৌম্বক পদার্থ বলে। তাকে চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট। লোহা, নিকেল, কোবাল্ট এই পদার্থগুলো হলো চৌম্বক পদার্থ। এই পদার্থগুলোকে চৌম্বক আকর্ষণ করে এবং এদেরকে চৌম্বকে পরিণত করা যায়। তাহলে চৌম্বক পদার্থ হলো যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে বা যে সকল পদার্থকে চৌম্বকে পরিণত করা যায় তাকে চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল,
তাহলে লোহা, নিকেল, কোবাল্ট এই ধাতুগুলা চৌম্বক দ্বারা আকর্ষিত হয় এবং এদেরকে চৌম্বকে পরিণত করা যায়। তাহলে যে সকল পদার্থকে চৌম্বক আকর্ষণ করে বা যে সকল পদার্থকে চৌম্বকে পরিণত করা যায় তাকে চৌম্বক পদার্থ বলা হয়। তো আমরা প্রথম চৌম্বক তৈরির কৌশলটা হলো ঘর্ষণ পদ্ধতিতে চৌম্বক তৈরির কৌশল। তো আমরা ঘর্ষণ পদ্ধতিতে চৌম্বক তৈরি করতে গেলে প্রথমে লোহা তৈরি একটা দণ্ড নিব। লোহা তৈরি একটা দণ্ড, লোহা দিয়ে তৈরি। আমরা জানি যে লোহা একটা চৌম্বক পদার্থ যা চৌম্বক আকর্ষণ করে বা যাকে ঘর্ষণ পদ্ধতিতে চৌম্বকে পরিণত করা যায়। তো দেখা যাক, আমরা লোহা তৈরি একটি দণ্ডকে নিয়ে এরকম টেবিলের উপর রাখি, আর আরেকটা দণ্ড চৌম্বক অর্থাৎ কবির তার মামা বাড়ি থেকে যে দণ্ড চৌম্বকটা নিয়ে এসেছে সেই দণ্ড চৌম্বকটা হাতে নিয়ে দেখো, এটা হলো দণ্ড চৌম্বক। আর এটা হলো লোহা। এটা কি? লোহা, লোহার দণ্ড। আর এটা হলো চুম্বক অর্থাৎ দণ্ড চুম্বক। তাহলে নিচের এটা হলো লোহার দণ্ড, এটা হলো দণ্ড চুম্বক। আমরা এই লোহার দণ্ডটাকে টেবিলের উপর রাখি। লোহার দণ্ডকে টেবিলের উপর রেখে আমরা এই চুম্বকে, এটা হলো এন প্রান্ত মনে করো, এটা হলো এস প্রান্ত, অর্থাৎ দণ্ড চুম্বকের নিচের প্রান্ত এন প্রান্ত আর এই প্রান্ত এস প্রান্ত। তো আমরা লোহার দণ্ডটিকে টেবিলের উপর রাখবো, রেখে দণ্ড চুম্বকটাকে এইভাবে ধরে বারবার একই দিকে এরকম টানতে থাকবো। তাহলে আমরা দেখো এন প্রান্ত নিয়ে কিন্তু ধরেছিলাম, অর্থাৎ এন প্রান্ত দিয়ে প্রথম দণ্ড চুম্বককে ঘর্ষণ করা শুরু করেছি, লোহার দণ্ডকে ঘর্ষণ করা শুরু করেছিলাম। ফলে এই প্রান্ত হবে এন, এই প্রান্ত হবে এস। এইভাবে একে যদি আমরা এরকমভাবে ঘর্ষণ করতে থাকি, অর্থাৎ কয়েকবার যদি এরকমভাবে ঘর্ষণ করতে থাকি, তাহলে নিচের এই লোহার দণ্ডটা চৌম্বকে পরিণত হবে। নিচের লোহার দণ্ডটা চৌম্বকে পরিণত হবে। এই অবস্থায় আমরা যদি এর মুখে একটা আলপিন যুক্ত করি, এর মুখে যদি এরকম একটা আলপিন রেখে দিই, তো দেখা যাবে যে আলপিনটা এরকমভাবে এখানে আটকে আছে। বা আমরা যদি এখানেও একটা পেরেক বা আলপিন যদি লাগিয়ে রাখি, তাহলে আমরা দেখব যে এটা এই পেরেক বা আলপিনের সাথে যুক্ত হয়ে আছে, অর্থাৎ এটা চৌম্বকে পরিণত হয়ে গেছে। তাহলে তোমাদেরকে বলি যে আমরা প্রথমে একটি চৌম্বক পদার্থ অর্থাৎ লোহার দণ্ড নিব। তোমাদেরকে আগে বলেছি চৌম্বক পদার্থ হলো যে সকল পদার্থ চৌম্বকে আকর্ষণ করে বা যে সকল পদার্থকে চৌম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলা হয়। তো সেরকম আমি একটা লোহার দণ্ড নিলাম। লোহার দণ্ডটাকে টেবিলের উপর রাখা হলো। টেবিলের উপর রেখে আমরা দণ্ড চৌম্বকটাকে বারবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘর্ষণ করি, অর্থাৎ দণ্ড চৌম্বকের দেখো এটা এন প্রান্ত, দণ্ড চৌম্বকের এটা এন প্রান্ত। তাহলে দণ্ড চৌম্বক থেকে আমরা এন প্রান্ত নিয়ে যদি বারবার ঘর্ষণ করতে থাকি একই দিকে, অর্থাৎ এই লোহার দণ্ডের উপর বারবার যদি আমরা একই দিক থেকে ঘর্ষণ করতে থাকি, তাহলে এই লোহার দণ্ডটা একটা চৌম্বকে পরিণত হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বলি, ধরো আমার হাতে একটা লোহার দণ্ড আছে আর এটা একটা দণ্ড চৌম্বক। এই নিচের প্রান্তটা হলো এন প্রান্ত, উপরের প্রান্তটা হলো এস। আমরা প্রথমে টেবিলের উপর দণ্ড চৌম্বকটা রাখি, রাখার পরে দেখো এন প্রান্ত থেকে বারবার এরকম ঘর্ষণ করতে থাকি। খেয়াল করবে আমি কিন্তু বারবার একই দিক থেকে ঘর্ষণ করছি, অর্থাৎ লোহার দণ্ডের এই প্রান্ত থেকে চৌম্বক দণ্ডের এন প্রান্ত ধরে দেখো একই মুখের ঘর্ষণ, অর্থাৎ এমন না কিন্তু, এমন না কিন্তু, এই যে এরকম একই দিক থেকে বারবার ঘর্ষণ করতে হবে। তাহলে দেখবা যে দণ্ড চৌম্বকের এটা যদি এন প্রান্ত হয়, তাহলে তোমার এই প্রান্ত হবে এন প্রান্ত। আর অপোজিট এই প্রান্ত যেহেতু এস, দণ্ড চৌম্বকের
যে নতুন যে চৌম্বকটি তৈরি হলো অপর প্রান্তটা হবে এস। তাহলে যে প্রান্তে আমরা ঘর্ষণ শুরু করেছিলাম সেই প্রান্ত হবে এল এবং অপর প্রান্ত হবে এস। তা এটা আমরা এরকম কয়েকবার ঘর্ষণ করার পরে এবার অন্য একটা আলপিন বা লোহার পেরেক এর সাথে স্পর্শ করি, দেখবো যে পেরেক বা আলপিন দেখো এরকম ভাবে এর সাথে আটকে আছে। বা এই তো আমরা দেখতেছি তো সুন্দরভাবে একটা আলপিন আটকে আছে, ঠিক তো? তাহলে আমরা দেখলাম যে আবার দেখো আলপিনটা যদি আমরা এই প্রান্তে স্পর্শ করাই বা এই প্রান্তে তো দাঁড়িয়ে আছে, তাহলে শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছো যে এটাও একটা চৌম্বকে পরিণত হয়ে গেছে, এটা একটা চৌম্বকে পরিণত হয়ে গেছে। তাহলে এটাই হলো ঘর্ষণ পদ্ধতিতে একটা দণ্ড চৌম্বকে পরিণত করার কৌশল। তাহলে আমাদের গণনা প্রশ্ন হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা বলছিলাম যে প্রথম চৌম্বক তৈরির কৌশল বর্ণনা করো। তাহলে তোমাদের প্রথম চৌম্বক তৈরির কৌশলের ক্ষেত্রে আমরা প্রথমে কি নিয়েছিলাম, একটা লোহার দণ্ড অর্থাৎ চৌম্বক পদার্থ। আগে বলেছিলাম যে যে সমস্ত পদার্থকে চৌম্বক আকর্ষণ করে তাদেরকে চৌম্বক পদার্থ বলা হয়। তো আমরা একটা লোহার দণ্ড নিয়েছিলাম আর একটা দণ্ড চৌম্বক। লোহার দণ্ডটাকে টেবিলের উপর রেখে দণ্ড চৌম্বকটাকে আমরা লোহার দণ্ডের উপরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবার একমুখী ঘর্ষণ করতে থাকি। এক্ষেত্রে দণ্ড চৌম্বকের এন প্রান্ত দিয়ে ঘর্ষণ করলে যে প্রান্ত দিকে প্রথম ঘর্ষণ করা হয়েছিল সেই প্রান্ত হবে এন প্রান্ত, অপর প্রান্ত হবে এস প্রান্ত। এই অবস্থায় আমরা যদি দুটা আলপিন বা পেরেক ওই লোহার দণ্ডের সাথে স্পর্শ করায় দেখবো যে পেরেক এবং আলপিন লোহার দণ্ডের সাথে লেগে আছে, অর্থাৎ লোহার দণ্ডটি চৌম্বকে পরিণত হয়ে গেছে। এটাই হলো ঘর্ষণ পদ্ধতিতে প্রথম চৌম্বকটি তৈরি করার কৌশল। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন কিন্তু এই গ নম্বর প্রশ্নটা হয়ে গেল। গ নম্বর প্রশ্ন হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন দেখি। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে দ্বিতীয় চৌম্বকটি খুবই শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ দ্বিতীয় চৌম্বকটি হলো শক্তিশালী, দ্বিতীয় প্রকার চৌম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী। তাহলে ঘ দ্বিতীয় চৌম্বকটি শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী। আচ্ছা, তাহলে দ্বিতীয় চৌম্বকটি তৈরি করেছিল এটা হলো বৈদ্যুতিক পদ্ধতিতে। তাহলে কবি সে দ্বিতীয় চৌম্বকটি তৈরি করেছিল হলো বৈদ্যুতিক পদ্ধতিতে। তো বৈদ্যুতিক পদ্ধতি দেখো সে একটা পেরেক বা লোহার পা এটা নিয়ে তার উপরে তার বসানো হয়েছিল। এটা দেখো একটা পেরেক বা লোহার পা, তার উপরে সাধারণ যে তামার তার বা সাধারণ তার সেটা পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করেছিল যাকে বলা হয় সলিনয়েড। একে বলা হয় সলিনয়েড বা কুণ্ডলী। এটা একটা লোহার পা, এর দুই প্রান্ত যুক্ত থাকবে একটা ব্যাটারির সাথে, একটা ব্যাটারির দুই প্রান্তের সাথে এটা যুক্ত। তো দেখো তাহলে দ্বিতীয় প্রকারের চৌম্বক তৈরি করেছিল সে একটা লোহার পা বা পেরেক। এই পেরেকের সাথে বৈদ্যুতিক তার পেঁচিয়ে সেই তারে বৈদ্যুতিক তার পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করেছিল এবং এই কুণ্ডলীটা একে বলা হয় সলিনয়েড। কি বলা হয় একে? সলিনয়েড। তোমরা উপরের ক্লাসে যখন পড়বে তখন সলিনয়েড কথাটার সাথে তোমাদের পরিচয় ঘটবে। সলিনয়েড হলো এরকম একটা পেঁচানো তার যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এটি একটি দণ্ড চৌম্বকের ন্যায় আচরণ করে। তাহলে এরকম একটা পেরেক বা লোহার পা তার সাথে একটা তার পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করা হয় যাকে বলা হয় পেঁচানো তার বা কুণ্ডলী বা সলিনয়েড বা আবেশক কুণ্ডলী। এর সাথে যুক্ত করা হয় একটা ব্যাটারি। তো এই ব্যাটারির এক প্রান্ত ওই কুণ্ডলী তারের এক মাথায়, অপর প্রান্ত আর এক মাথায়। এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে দেখা যায় যে এই পেরেক বা লোহার পাতটি একটি দণ্ড চৌম্বকের
চৌম্বকের ন্যায় আচরণ করে। এখন আমরা যদি এই পাতের সাথে ছোট ছোট আলপিন এরকম ভাবে লাগিয়ে দিই, তো দেখা যায় যে আলপিনগুলো এখানে আটকে আছে। বা আমরা যদি ছোট আরেকটা পেরে এর সাথে যদি এরকম ভাবে লাগিয়ে রাখি, তো দেখা যাবে যে পেরেকটি আটকে আছে এবং এটা কিন্তু খুব শক্তিশালী একটা চৌম্বকে পরিণত হয়, শক্তিশালী চৌম্বকে পরিণত হয়। কিন্তু দেখো এখানে একটা সুইচ আছে বা চাবি, সুইচ বা চাবি, এই চাবি যদি আমরা বন্ধ করে দিই, চাবি বন্ধ করে দিলে এর চৌম্বক তো আর থাকে না। এটা হলো শক্তিশালী চৌম্বক, চাবি বন্ধ করে দিলে আর এর চৌম্বক তো থাকে না, অর্থাৎ এই চৌম্বকটা কিন্তু শক্তিশালী। এই চৌম্বকের মাত্রা নির্ভর করে এই ব্যাটারির মাধ্যমে আমরা যে তড়িৎ প্রবাহিত করছি এই তড়িতের উপরে। প্রবাহিত তড়িতের মান যত বেশি হবে চৌম্বকের মান তত বাড়বে। প্রবাহিত চৌম্বকের তড়িতের মান যত বেশি হবে, তড়িৎ প্রবাহ যত বেশি হবে, এখানে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকের মাত্রাও তত বেশি হবে। কিন্তু চাবি বন্ধ করে দিলে বা ব্যাটারি খুলে ফেললে এর তড়িৎ আর থাকে না। তাহলে আমরা এই চৌম্বকটা বলতে পারি কি খুব শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী, শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকবার বলি, গ প্রশ্ন উত্তর ছিল এই ঘ প্রশ্ন উত্তর অর্থাৎ চতুর্থ প্রশ্ন উত্তর ছিল দ্বিতীয় চৌম্বকটি শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী, উক্তিটি বিশ্লেষণ করো। তার দ্বিতীয় চৌম্বকটি ছিল সেটা হলো বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরিকৃত চৌম্বক। তো এই পদ্ধতিতে চৌম্বক তৈরি করতে গেলে দেখো একটা পেরেক বা লোহার পাত নিয়ে তাতে সাধারণ বৈদ্যুতিক তার পেঁচানো হয়। সাধারণ বৈদ্যুতিক তার পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করা হয়, যাকে বলা হয় সলিনয়েড বা পেঁচানো কুণ্ডলী বা আবেশক কুণ্ডলী। এটা তোমরা যখন ক্লাস 9 পড়বে বা আরো বড় ক্লাসে পড়বে, তাহলে সলিনয়েড কথাটার সাথে তোমাদের একটু পরিচয় ঘটবে। সলিনয়েড হলো পেঁচানো তারের কুণ্ডলী, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এটি দণ্ড চৌম্বকের ন্যায় আচরণ করে। তো আমরা আলপিন বা পেরেকের উপরে একটি সাধারণ বৈদ্যুতিক তার পেঁচিয়ে একটি কুণ্ডলী তৈরি করি, যাকে বলা হয় সলিনয়েড। এর সাথে একটা ব্যাটারি যুক্ত করে দিই, একটা চাবি যুক্ত করি, চাবি বা সুইচ। তো সুইচ অন করে আমরা যখন তড়িৎ প্রবাহিত করি ব্যাটারির মাধ্যমে, এর ভিতরে তড়িৎ প্রবাহিত হলে দেখা যায় যে এই পেরেকটি একটা দণ্ড চৌম্বকে পরিণত হয়ে গেছে। এবং তারপরে আমরা যদি একটা আলপিন দিয়ে আলপিন এর গায়ে স্পর্শ করি, তাহলে আলপিনটাকে আকর্ষণ করে ধরে রাখে। তার বিষয় যেহেতু আকর্ষণ করে ধরে রেখেছে, এটা একটা চৌম্বকে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু একটা শক্তিশালী চৌম্বক। তুমি এরকম টেনে এটাকে সরাতে চাইবে, দেখবে যে তোমাকে বেশ একটা বল দিয়ে তারপরে সরাতে হবে এবং কাছাকাছি ধরলে আবার এরকম ভাবে কিন্তু লেগে যাবে। এখন যদি চাবিটা বন্ধ করে দাও, তাহলে এগুলো কিন্তু খুলে পড়বে, অর্থাৎ এর চৌম্বকতা আর নাই। এই চৌম্বকটা খুবই শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় চৌম্বকটি শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে দ্বিতীয় প্রকার চৌম্বকটি শক্তিশালী কিন্তু ক্ষণস্থায়ী, দ্বিতীয় প্রকার চৌম্বকটি হলো বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি, এই চৌম্বকটা শক্তিশালী। এর মাত্রা নির্ভর করে ব্যাটারিতে আমরা যে তড়িৎ প্রবাহিত করি সেই তড়িৎ প্রবাহের মাত্রার উপরে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে এই চৌম্বকের চৌম্বকত্ব বেশি হয়, আর তড়িৎ প্রবাহ বন্ধ থাকলে এই চৌম্বকত্ব আর থাকে না। এটা একটা শক্তিশালী চৌম্বক। আমরা বিদ্যুৎ দিয়ে যে সমস্ত ক্ষেত্রে চৌম্বকের ব্যবহার আছে, চৌম্বক তৈরি করি, এটা আমাদের বাস্তব ব্যবহারটা অনেক বেশি। আমাদের ফ্যানের ভিতরেও এই একই ক্রিয়া হয়, জেনারেটরের ভিতরেও, মোটরের ভিতরেও, যত মোটর আছে সব জায়গায় এই প্রক্রিয়ায় বিদ্যুৎ দিয়ে চৌম্বক তৈরি করে আমাদের কাজ সম্পন্ন করা হয়। তাহলে আমরা চতুর্থ প্রশ্নটা সম্পন্ন করে ফেলাম। তো শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ। তোমরা ক্লাস দেখবে এবং সাথে সাথে হোমওয়ার্কগুলো রেডি করে তার একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবে, আমরা সেটা দেখবো। দেখার পরে কে কে হোমওয়ার্ক করেছে তার একটা আলোকপাত হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকে এবং ভালো করে পড়ালেখা করো, আর পরীক্ষাটা ভালো দিয়ে সবাই যেন ভালোভাবে লিখতে পারো, ভালো নাম্বার পাও, পরবর্তী ক্লাসে তুমি যেন ভালো করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।